ক্লাস 10 এর আজকে আমরা শুরু করতে চলেছি 2019-20 সালের পর্ষদ টেস্ট পেপার থেকে চলতরিতের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি ধরে ধরে প্রত্যেকটা পেজ সমাধান করাবো। তো তোমরা প্রভাতরিতের এর আগে যে 3টে রিভিশন ভিডিও আমি বানিয়েছি তো সেগুলো নিশ্চয়ই তোমরা সবাই দেখে নিয়েছো। তো আমি এই ধরনের ভিডিও এখন বানাচ্ছি যাতে তোমাদের মাধ্যমিকে সুবিধা হয়। তো যত রকম প্রশ্ন হতে পারে, টেস্ট পেপারে তো অনেক রকম প্রশ্ন থাকে এবং গত বছর যেটা দেখলাম মাধ্যমিকে গত বছরের ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের কোশ্চেনে প্রভাতরিত থেকে অঙ্ক এসছে। তো টেস্ট পেপারে যে অঙ্কগুলো আছে আমি সব বুঝিয়ে দেবো, এছাড়াও কিছু অঙ্ক করাবো। জৈব রসায়নের মতো এখানেও আমি 2টো ভিডিও মিনিমাম আশা করি হবে, কারণ এখন দেখা যাক কতদূর কি করাতে পারি। তো শুরু করা যাক। আমাদের প্রথম হচ্ছে পেজ নম্বর 218। পেজ দিয়ে আমরা শুরু করব। MCQ নাম্বার 1.7। MCQ নাম্বার 1.7 আমাদের প্রশ্ন দিয়েছে the expression of the lost volt। লস্ট ভোল্ট মানে কি জানি আমরা? লস্ট ভোল্ট মানে হচ্ছে নষ্ট ভোল্ট। আমি ইংরেজি ভাষাগুলো লিখে দিচ্ছি। তাহলে হচ্ছে নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট মানে তড়িৎচলক বল থেকে বিভব পার্থক্যকে বিয়োগ করলে যেটা হয় মানে E মাইনাস V লস্ট। তোমরা আগের দিন যে ভিডিও সেখানে পাবে, এটা পেয়ে যাবে। এটা হলো তড়িৎচলক বল, তাহলে অপশন হচ্ছে C is correct. Next প্রশ্ন 1.8 এ question number 1.8 the electric meter in household electric connection record। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটার থাকে সেটা কি পরিমাপ করে? সেটা পরিমাপ করে বিওটি। আমরা জানি কত ইউনিট বিদ্যুৎ অপচয় হলো বা বিদ্যুৎ খরচ হলো আমাদের বাড়িতে। তো বিওটি কিসের একক? তড়িৎ শক্তির একক, তার মানে শক্তি পরিমাপ করে। তাহলে অপশন বি ইজ কারেক্ট। শক্তি ইলেকট্রিক মিটারে কি আমাদের পরিমাপ করা হয়? শক্তি বা হচ্ছে এনার্জি পরিমাপ করা। ইলেকট্রিক মিটারে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটার থাকে তাতে কি পরিমাপ করে? শক্তি বা তড়িৎ শক্তি বা বিওটি যেটা, সেটা তো তড়িৎ শক্তির একক, ব্যবহারিক একক। তো সেটা পরিমাপ করে। তো পেলাম সেটা। এরপর তোমাদের বলে রাখি, যদি কোনো প্রশ্ন আমি বাদ দিয়ে যাই, কারণ অনেক তো প্রশ্ন মিস হতেই পারে। জৈব রসায়নের ভিডিওতে একটা প্রশ্ন বাদ দিয়ে চলে গিয়েছিলাম, সেটা তোমাদের জিজ্ঞেস করে নিয়ে আমি বলে দিয়েছি। তো যাই হোক, আজকেও সেটা আমি বলছি, তোমরা যদি কোনো প্রশ্ন দেখো বাদ দিয়ে গেছি সেটা জিজ্ঞেস করে নেবে। আমাদের এরপর আছে 2.8। How the direction of rotation of Barlow's wheel can be reversed। বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কিভাবে বিপরীত করা যায়? কিছুই না, বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ পাল্টাতে পারি প্রবাহ মাত্রা বিপরীত করে। তাহলে বার্লো চক্রে ঘূর্ণনের অভিমুখ পরিবর্তন করা যায়। পরিবর্তন করতে গেলে 1 নম্বর কি করতে হবে? প্রবাহ মাত্রার দিক পরিবর্তন করে যেদিকে প্রবাহ পাঠাচ্ছি ডিসি সোর্সের সাহায্যে, ব্যাটারির সাহায্যে যেদিকে প্রবাহ মাত্রা পাঠাচ্ছি তার দিকটা পরিবর্তন করলে পাল্টাতে পারে। আর কি? চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্র থাকে আমাদের তর্জনী বরাবর, চৌম্বক ক্ষেত্রের দিক উল্টে বা দিক পরিবর্তন করে। তাহলে এই দুটো উপায়ে প্রধানত বার্লো চক্রের ঘূর্ণনটাকে বিপরীত দিকে করে দেওয়া যেতে পারে। How the direction of the rotation of Barlow's wheel can be reversed। বার্লো চক্রের ঘূর্ণনকে কিভাবে আমরা বিপরীত করব, দুটো উপায় করতে পারি, সেটা লিখে দিয়েছি। কোশ্চেন নাম্বার 2.9 এইভাবেই মাধ্যমিক উত্তর লিখতে হবে। Which rule is known as rule of motor। মোটর নীতি কাকে বলা হয়? মোটর নীতি কাকে বলে? আমাদের ফ্লেমিং এর বাম হস্ত নীতিকে মোটর নীতি বলে। মোটর নীতি নামে পরিচিত, আমি আগের দিন বলে দিয়েছি। মোটর নীতি হচ্ছে মোটর
বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এই নিয়মকে মোটর নীতি বলা হয়। ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা সবাই? গুড। শর্ট কোশ্চেন হয়ে গেল। তারপরে আমাদের আছে 3.4 দিয়েছে, প্রবলেম দিয়েছে। A cross sectional area of a wire made with a material of specific resistance. Specific resistance মানে আপেক্ষিক রোধাঙ্ক। আপেক্ষিক রোধাঙ্ক বা রো দিয়ে দিয়েছে 9 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। আপেক্ষিক রোধ দিয়েছে এটা। এরিয়া দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 18 বর্গ সেমি। রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, রোধ দিয়ে দিয়েছে কত? 1 × 10⁻³ ওহম। তাহলে পড়ে থাকলো কি লেন্থ কত? তো রোধের সূত্র আমরা কি জানি? রোধ মানে হচ্ছে রো এল বাই এ। তাহলে এল কত? আর এ বাই রো। মানটা বসিয়ে দেবে, ক্যালকুলেট করে নেবে, সূত্র লিখে দিলাম, চলে আসবে। আর হলো এটা, রো হলো এটা, এ হলো এটা, সবগুলোই ঠিকঠাক আছে। একক যেটা বেরোবে করেই দিই। 10⁻³ এরিয়া দিয়েছে 18, রো দিয়েছে 9 × 10⁻⁻6। তাহলে এটা কেটে হলো 2, এটা কেটে হলো -3, তাহলে হলো 2 × 10⁻³ -3টা উপরে গেলে কিউব মানে এত সেন্টিমিটার, মানে 2000 সেন্টিমিটার। তাহলে হচ্ছে 2000 সেন্টিমিটার মানে 20 মিটার। তাহলে তারের দৈর্ঘ্য কত হবে? বলছি একটি তারের উপাদানের রোধাঙ্ক হচ্ছে এটা, তোমরা কোশ্চেনটা লিখে নেবে। একটি তারের উপাদানের রোধাঙ্ক রো সমান দেওয়া আছে এত, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, রোধ এত, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে আর সমান আমরা জানি রো এল বাই এ, বসিয়ে দিয়ে উত্তর এলো 20 মিটার। আশা করি হিসেবটা ঠিকই আছে। নেক্সট আমরা চলে যাই। এই কোশ্চেন এখানে গেল। বড় প্রশ্নের মধ্যে 4.6 দিয়েছে, আমি এখানে লিখছি, সব লেখাবো না, জাস্ট বলে দেবো। 4.6 আমাদের প্রশ্ন দিয়েছে, রাইট ডাউন দ্য জুলস ল। জুলের সূত্র লিখবে। জুলের সূত্র আমরা জানি, আমি শর্টে লিখে দিচ্ছি। 6 নম্বরটা আমাদের লিখে দিয়েছি। জুলের সূত্র খুব ইম্পর্টেন্ট, গত বছর আসেনি, এবছরের জন্য ইম্পর্টেন্ট। জুলের সূত্র কি জানি? H সমানুপাতিক I²। এইভাবে লিখবেন, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। 2 নম্বর H সমানুপাতিক R, H সমানুপাতিক T। পরিবাহিত উৎপন্নতা যখন রোধ এবং সময় স্থির তখন প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। তিনটে মিশে I² RT সমান চিহ্ন দিয়ে I² RT বাইরে। কথায় লিখতে হবে, মনে রাখো, কথায় কিন্তু লিখতে হবে। যেভাবে বইতে স্টেটমেন্ট দেওয়া আছে সেইভাবে কিন্তু কথায় লিখতে হবে। এরকম ভাবে শুধু গাণিতিক রূপ লিখলে হবে না, কথাতে লিখতে হবে, নাহলে 3 নম্বর দেবে না। 3 নম্বর আছে তোমাদের বলে, খুব ইম্পর্টেন্ট জুলের সূত্র। আচ্ছা, হয়ে গেল এইগুলো। বোর্ডটা এবার আমি একটু মুছে দেবো, পরের কোশ্চেনে চলে যাব। জুলের সূত্র আমি আর পুরো লিখবো না, যেগুলো বইতে পাবো বা আমার ভিডিওতে পেয়ে যাবে সেগুলো আমি বলে দেবো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেবো, কিন্তু সব লিখে সময় নষ্ট করা যাবে না। নেক্সট একটা প্রবলেম 4.7। আচ্ছা, আমরা বলছি ইউ ইউজ টু 40 ওয়াট টিউবলাইট। আচ্ছা, 40 ওয়াট টিউবলাইট বলে দিয়েছে, আমাদের একটা বিওটি হিসেবে অঙ্ক দিয়েছে। টিউবলাইট হচ্ছে 40 ওয়াট। এটা কটা ব্যবহার করা হবে বলেছে? দুটো, ইনটু 2। পাখা বলে দিয়েছে, ফ্যান বলে দিয়েছে। পাখা বলে দিয়েছে 200 ওয়াট। এটা ব্যবহার করা হবে বলেছে একটা। ইন ইউর স্টাডি রুম, তুমি পড়াশোনার ঘরে দুটো টিউবলাইট জ্বালাও, একটা পাখা জ্বালাও।
কতক্ষণ পড়াশোনা করে? 8 ঘন্টা পড়াশোনা করে। দেখেছো কত পড়াশোনা করে? 8 ঘন্টা। তাহলে আর টাইম বলে দিয়েছে, সময় বলেছে 8 ঘন্টা পড়াশোনা করে। ইউনিট বলেছে 8 টাকা, তাহলে কত খরচ? 30 দিন। দিন বলেছে 1 মাস, বলেছে 1 মাস, বলেছে 30 দিন। 30 দিন ব্যবহার করতে হবে আমাদের, 31-এ অসুবিধা নেই, 30-এই বলেছে। আর ইউনিট খরচ, ইউনিট হচ্ছে পার, কত ইউনিট বলেছে? 8 টাকা প্রতি ইউনিট। 8 টাকা প্রতি ইউনিট খরচ। তাহলে মোট 1 মাসে কত খরচ হবে? তাহলে আমাদের মোট ব্যয়িত ইউনিট মানে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি কত? কি করতে হয়? ওয়াটকে আওয়ার দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এটা হচ্ছে দুটো, মানে 80 ওয়াট, কত ঘন্টা? 8 ঘন্টা, প্লাস টিউবলাইট একটা 200, কত ঘন্টা? 8 ঘন্টা। এত হলো ওয়াট আওয়ার। তাহলে এটা হলো 8 আর 64, 640, এটা হলো 1600, এত ওয়াট আওয়ার। তাহলে হলো 0, 4, 22। তাহলে 22 একে যদি কিলোওয়াট আওয়ারে করি, ভাগ 1000, কারণ হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ার পেয়ে গেলাম আমরা। তাহলে 2.24 কিলোওয়াট আওয়ার, 2.24 কিলোওয়াট আওয়ার হলো আমাদের খরচ। তো এখান থেকে আমরা তাহলে 30 দিনে কত খরচ হবে? 2.24 আমাদের 2.24 2240, মানে 2.24 হলো। হিসেবটা আমরা একটু দেখে নেব, আমি খুব হিসেব ভুল করে ফেলি। তাহলে 30 দিনে খরচ হচ্ছে মোট 2767, অতএব 30 দিনে খরচ, বিদ্যুৎ খরচ কত হলো? 2.24 × 30, এটা আসছে 67.2 কিলোওয়াট আওয়ার, মানে হচ্ছে বিওটি বা ইউনিট। তাহলে প্রতিদিন কত ইউনিট খরচ হচ্ছে? 2.24, তাহলে 30 দিনে 1 ইউনিট। 1 ইউনিটের দাম কত বলেছে? 8 টাকা। তাহলে মোট খরচ আমাদের 1 মাসে বিদ্যুতের জন্য, বিদ্যুতের খরচ, তাহলে 67.2 × 8, 537.6। তাহলে এত টাকা 1 মাসে বিদ্যুৎ খরচ হবে। তো এই হলো আমাদের অঙ্কের সমাধান। তাহলে 1 মাসে মোট কত টাকা আমাদের বিল দিতে হচ্ছে? 537.6 টাকা। টিউবলাইটের জন্য মোট ওয়াট হলো 80, 8 ঘন্টা করে। তাহলে আমাদের ওয়াট আওয়ার গুলো হিসাব করতে হবে। 200 ওয়াট হচ্ছে 8টা, তাহলে 1600, মোট হলো 2240 ওয়াট আওয়ার। তাকে কিলোতে নিয়ে যেতে হবে, তার জন্য 1000 দিয়ে ভাগ, কিলোওয়াট আওয়ার মানে বিওটি। এবার মোট কত হলো? একদিনে হচ্ছে 2.24 কিলোওয়াট আওয়ার। এবার 1 মাসে বলেছে, তার মানে 30 দিনে, 30 দিন হিসাব করে এলো 67.2 ইউনিট বা এত ওয়াট, কিলোওয়াট আওয়ার বা অত বিওটি। এবার 1 বিওটির দাম বলেছে 8 টাকা, তাহলে অত বিওটির দাম আমরা হিসাব করলাম 537.6 টাকা। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করে ফেললাম। এরপরে একটা অঙ্ক দিয়েছে, ওর অরে আছে একটা অঙ্ক। অর এটা বর্তনী দিয়েছে, ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি। খুবই সহজ, তুল্য রোধ বার করতে হবে। যেভাবে ছবি এঁকে দেবো বুঝে নেবে, খুব সহজে বুঝতে পারবে, কোনো সমস্যাই নয়। তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে।
এরকম একটা ছবি পেয়ে যাবে, প্রত্যেকটাই 5 ওহম রোধ। তার মানে এখানে AB এর মধ্যে তুল্য রোধ কত? A আর B এর তুল্য রোধ, A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত, এই হলো আমাদের প্রশ্ন। তো দেখো এরা দুজন সমান্তরালে আছে, আবার এরা দুজন সমান্তরাল, তাহলে এরা দুজন মিলে, তাহলে এখানে এটা থাকলো, এরা দুজন মিলে দুটো মিলে একটা পেলাম তুল্য রোধ, আবার এদের দুজন মিলে একটা পেলাম, এখানে যদি বলি এটা x এটা y, এই পয়েন্টটা, তাহলে x এসে মিশলো, এটা a এটা x, এই x এর মধ্যে এটা বসলো, এটা x পয়েন্ট এটা y পয়েন্ট। আচ্ছা xy এর মধ্যে কোনো রোধ নেই, তাহলে xy কন্টিনিউ চললো, আবার y আর b এর মধ্যে এদের দুজনের একটা তুল্য পেলাম। তুল্যগুলো কত? সমান্তরালে আছে দুটো, আমরা সমান্তরালের সূত্র জানি 1/rp = 1/r1 + 1/r2। সমান্তরালের তুল্য রোধ বার করতে গেলে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হয়, তাহলে 1/5 যোগ 1/5 মানে 2/5, তাহলে rp টা কত বের হলো? 5/2 মানে 2.5, তাহলে এটা হলো 2.5, তার মানে এটাও দুটো 5 মানে 2.5 বের হবে। তার মানে দেখো 2.5 আর 2.5 কিন্তু একটা তার দিয়ে যুক্ত, তার মানে এরা দুজন কোন সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে অতএব RAB মানে A আর B এর তুল্য রোধ কত, এটাকে আমি লিখছি কি দিয়ে? RAB ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স বিটুইন A and B। তাহলে কত? এই দুটো 2.5 শ্রেণী সমবায় আছে, তাহলে 2.5 যোগ 2.5 সমান হলো 5 ওহম। তাহলে AB এর মধ্যে তুল্য রোধ বেরিয়ে গেল আমাদের 5 ওহম। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম। তো এই প্রশ্নগুলোই আমাদের, হ্যাঁ আরেকটাও আছে, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফিলামেন্ট 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব। ঠিক আছে, এর সঙ্গে একটা পার্ট কোশ্চেন আছে। 220 ভোল্ট ইংরেজি বাংলায় লিখে দিচ্ছি, 100 ওয়াট বাতির, ইংলিশ ভার্সনগুলো আমি লিখে দিচ্ছি, বাংলা ভার্সনগুলো লিখবো না, ফিলামেন্টের রোধ কত? যারা নিজেরা পারেন প্রশ্ন লিখে করে ফেলবে। তো কি দেওয়া আছে? 220 ভোল্ট, এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে ভি, আর 100 ওয়াট, 100 ওয়াট দেওয়া মানে এটা মানে হচ্ছে পাওয়ার, ওকে, ক্ষমতা। তাহলে এবার জানি কি P সমান v²/r, ক্ষমতার সূত্র P = v²/r, I² আর vi। তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। রোধ বার করতে দিলে, কোন বাতির ফিলামেন্টের রোধ, কোনো কিছু রোধ বার করতে দিলে ক্ষমতা থেকে সব সময় এই সূত্রটা ব্যবহার করলে সহজে হবে। তাহলে r সমান চলে এলো v²/p, তাহলে v টা কত দিয়েছে? 220, তাহলে 220² p দিয়েছে 100, মানে এটা আসছে 484 ওহম। তাহলে বাতির ফিলামেন্টের রোধ বেরিয়ে গেল 484 ওহম। আর কোনো প্রবলেম নেই। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। অনেক কটা প্রশ্নই আছে দেখতে পাচ্ছি, তো খুব ভালো করে প্র্যাকটিস করবে। 222 পরের পেজ নাম্বার হচ্ছে 222। 222 পৃষ্ঠায় প্রথম দিয়েছি 1.7। 1.7 এর প্রশ্ন দিয়েছে বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা কি হয়? বিভব পার্থক্য রোধ প্রবাহ মাত্রা V সমান IR, এই সূত্র জানি। তাহলে দেখো এটা যদি, তাহলে I সমান কত? V/R। তাহলে R টা কোথায় আছে? R টা কোথায় আছে? নিচে আছে, মানে ব্যস্তানুপাতিক। তাহলে রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমবে, রোধ কমলে প্রবাহ মাত্রা বাড়বে। তাহলে কি বলেছে? রোধ বলেছে অর্ধেক করবে, তাহলে R টা যদি হয় R/2, তাহলে V টা একই থাকলো,
তাহলে নতুন আইটা কত বললাম i1, তাহলে এটা দেখো দুইটা উপরে চলে গেল, তাহলে 2v/r, তাহলে v/r মানে কত i, তাহলে i1 টা কত হচ্ছে 2i, তাহলে প্রবাহ মাত্রা কি হবে আগে যা ছিল তার দ্বিগুণ হবে, তাহলে প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে, অপশন এ। অতএব প্রথম অপশন দিলাম প্রবাহ মাত্রা কি হলো দ্বিগুণ হবে। রোধকে অর্ধেক করলে রোধ যত ভাগ হবে প্রবাহ মাত্রা তত গুণ হবে, কথাটা কি বললাম, রোধ যত ভাগ প্রবাহ মাত্রা তত গুণ, ঠিক আছে, এটা মনে রাখবো। তাহলে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট 1.8, কোশ্চেন নাম্বার 1.8, দুটি রোধের সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, রোধ দুটি 100 আর 200, এদের ক্ষমতার অনুপাত কত? দুটো রোধকে খুব ভালো ভালো প্রশ্ন দিয়েছে, বেসিক প্রশ্ন, একটা 100 ওহম একটা 200 ওহম, দুটো রোধকে 100 ওহম আর 200 ওহমকে সমান্তরালে যুক্ত করা হয়েছে, ক্ষমতার অনুপাত কত? ক্ষমতা মানে কি শিখেছি, সমান্তরালে ভি প্রত্যেকটার ভোল্টেজ সমান, তাহলে v²/r, তাহলে এই সূত্র দিয়ে আমরা করব। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভিটা ধ্রুবক, তাহলে এর ভোল্টেজ কত, সমান্তরালে ভোল্টেজ ধ্রুবক থাকে, তাহলে এর ভোল্টেজ ভি, এরও ভি, তাহলে এর ক্ষমতা কত হবে, প্রথমটা এটা বললাম 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে প্রথমটার ক্ষমতা p1 সমান হবে v²/100, দ্বিতীয়র হবে v²/200, তাহলে অনুপাত কত হলো, p1/p2 কত হলো, ভাগ করে দিলে 200/100, v² কেটে যাবে ভাগ করলে, তাহলে 2 এর 1, তাহলে ক্ষমতার অনুপাত হলো 2:1, তাহলে এদের ক্ষমতার অনুপাত চলে এলো 2:1, তাহলে অপশন বি ইজ কারেক্ট। তাহলে কি মনে রাখবো, সমান্তরাল সমবায় কথাটা লিখে রাখবো খাতায়, নোট করে রাখবো, সমান্তরাল সমবায়ে রোধের কতগুলো রোধের অনুপাত যা হবে ক্ষমতার অনুপাত তার ব্যস্তানুপাতিক হবে। বললাম তিনটে রোধের মান আছে আর তিনটে রোধকে সমান্তরালে যুক্ত করেছে, R1 R2 R3, তাহলে এদের ক্ষমতার অনুপাত কত হবে, 1/R1 = 1/R2 = 1/R3, তাহলে সমান্তরালে এই সূত্র। শ্রেণী হলে রোধের অনুপাত যা হবে ক্ষমতার অনুপাত তাই হবে, সমান্তরালে ব্যস্তানুপাতিক, শ্রেণীতে সমানুপাতিক। নেক্সট, ফিউজ তার বর্তনীতে কোন সমবায় যুক্ত করা হয়, শ্রেণী সমবায়। ফিউজ তার বর্তনীতে কোন সমবায় যুক্ত করা হয়, আমরা জানি শ্রেণী সমবায়, কারণ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ফিউজ তার লাগাই কেন, কোনো কারণে যদি 2 পয়েন্ট কোশ্চেন নাম্বার 8, ফিউজ তার হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, কেন করা হয়, কারণ কোনো কারণে যদি বর্তনীর প্রবাহ মাত্রা বেড়ে যায় বা বিভবটা বেড়ে যায়, তাহলে ফিউজ তারের কি হয়, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক হওয়ায় ফিউজ তারটা গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে এবং যন্ত্রগুলো বেঁচে যায়, সেই জন্য শ্রেণীতে যুক্ত, কারণ শ্রেণীতে গেলে আই বাড়লে I²RT, উৎপন্ন তাপের সূত্র কি I²RT, তাহলে আই যদি বেড়ে যায় উচ্চ রোধ, তাহলে ওটা বেশি তাপ উৎপন্ন হবে, বেশি তাপ উৎপন্ন হলে ফিউজ তারটা গলে গিয়ে বাকি যে যন্ত্রগুলো বর্তনীতে যুক্ত আছে, বিভিন্ন টিভি, ফ্রিজ, এসি, পাখা, লাইট, প্রত্যেকটাকে বাঁচিয়ে দেবে ক্ষতি হওয়ার হাত থেকে, সেই জন্য ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় আর মেইন ফিউজকে লাইট তারের সঙ্গে যুক্ত করা হয়। নেক্সট, কোন 2.9 এর প্রশ্ন, কোন পরিবাহীর মধ্যে 2 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, কত সময় গেলে 1200 কুলম্ব আধান যাবে। প্রবাহ মাত্রা বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার, আধান বলে দিয়েছে 1200 কুলম্ব, তাহলে এদের সম্পর্ক আমরা জানি I সমান Q/T, প্রবাহ মাত্রা হচ্ছে আধান প্রবাহের হার, কত সময়, তাহলে কোনটা বার করতে হবে, I জানি, Q জানি, T বার করতে হবে, তাহলে T কত, Q/I, তাহলে Q কত দিয়েছে 1200/2, মানে 600 সেকেন্ড, তাহলে 600 সেকেন্ড ধরে প্রবাহ মাত্রা করা হলে 600 সেকেন্ড মানে হচ্ছে 10 মিনিট, আমাদের সেটাও করতে পারো,
10 মিনিট লিখে দিলাম। তাহলে 10 মিনিট ধরে প্রবাহ চালালে 1200 কুলম্ব আধান প্রবাহিত হবে তারের ভেতর দিয়ে, প্রবাহ মাত্রা যখন 2 অ্যাম্পিয়ার। নেক্সট 3.4, এগুলো মুছে দিই। নেক্সট কোশ্চেন নাম্বার 3.4, কি বলেছে? 3.4 এ বলেছে 2, 3, 6 ওহম রোধকে শ্রেণী এবং সমান্তরালে যুক্ত করে তুল্য রোধের অনুপাত কত? আচ্ছা 2, 3, 6, প্রথমে শ্রেণী। 2 ওহম, 3 ওহম, 6 ওহম। 2 ওহম, 3 ওহম, শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? RS। তুল্য রোধ কত? সেই সমবায়ের তুল্য রোধ বার করার সূত্র কি? সব রোধগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে 2 যোগ 3 যোগ 6, 6 আর 3 9, 2 11। তাহলে সেই সমবায়ের তুল্য রোধ হলো 11 ওহম। সমান্তরাল 2 ওহম, 3 ওহম, 6 ওহম। সব সময় ছবি আঁকবে, পরীক্ষার সময় একটা করে ছবি আঁকবে, তাহলে খুব প্রেজেন্টেশনটা ভালো হয়। প্রেজেন্টেশনটা কিন্তু খুব, খাতা যখন মাধ্যমিকে লিখবে খাতায় কি করবে? ছবি আঁকতে পারলে ছবিটা এঁকে দেবে আর পরিষ্কার করে লিখবে, ক্যালকুলেশন যেন কাটাকুটি না হয়। প্রেজেন্টেশন ভালো করতে হবে, খাতার পরিষ্কার থাকবে, প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে থাকবে, সেটা কিন্তু প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। ছবিটা আঁকবে, বর্তনী দিলেই শুধু এটা আমরা সূত্র দিয়ে করতে পারতাম। তাহলে তুল্য রোধ কত? সমান্তরালে তুল্য রোধ, ছবিটা দরকার। তাহলে 1 RP, যদি তুল্য রোধ RP হয় তাহলে 1/RP সমান আমরা কি জানি? এই তিনটের যোগফল 1/R, 1/R। সমান্তরাল সমবায় এটা সূত্র 6 3 2 লসাগু হলো 6, তাহলে হলো 3 যোগ 2 যোগ 1, তাই তো? 3 যোগ 2 যোগ 1, ঠিক করলাম? ঠিকই করে। তাহলে 1 ওহম। দেখ অতএব RP হলো, সবসময় RPটা বার করতে হবে 1 ওহম। তাহলে শ্রেণীতে হলো 11, সমান্তরালে হলো এত। অতএব নির্ণেয় অনুপাত প্রথমটা কত বেরিয়েছে? শ্রেণীতে বেরিয়েছে 11 আর সমান্তরালে হলো 1, তাহলে 11:1। তাহলে নির্ণেয় যে অনুপাতটা আমাদের বার করতে বলেছে, আমরা সেই অনুপাতটা ক্যালকুলেট করলাম এবং আমাদের উত্তর চলে এলো 11:1। ওকে, তাহলে এইভাবে আমাদের কিন্তু ভালো করে বুঝে বুঝে সুন্দরভাবে করতে হবে। নেক্সট 4.6, 4.6 এ দিয়েছে ফ্যারাডের সূত্র পড়বে। লাস্ট ভিডিওতে আমি বলেছি ফ্যারাডের সূত্র কি ছিল? কোন কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ পর্যন্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে ততক্ষণ কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং আবিষ্ট প্রবাহের সৃষ্টি হবে। আর দ্বিতীয়, আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। আবিষ্ট তড়িৎচালক বলের মান, দ্বিতীয় সূত্র কি বলছে? সময়ের সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। গাণিতিক রূপটা কিন্তু অবশ্যই দেবে, যেটা তোমাদের বলে দিচ্ছি, E প্রপোর্শনাল টু, সমানুপাতিক ডেল্টা ফাই বাই ডেল্টা টি, বা E সমান ক্যাপিটাল N পাক সংখ্যা ইন্টু ডেল্টা ফাই বাই ডেল্টা টি, এটা কিন্তু অবশ্যই দেবে। আচ্ছা, পরে আবার চলে আসি 4.7। 4.6 সেটা ছিল যে ফ্যারাডের সূত্র, এটা আমি লিখে রাখলাম জাস্ট, তোমরা যখন খাতায় তুলবে পড়ে পড়ে লিখে নেবে, মনে না থাকলেও মুখস্থ করে নিয়ে লিখে নেবে। আমি লিখে দিলাম না, কি হয়েছে? তোমরা মুখস্থ করে, তাহলে প্র্যাকটিসটা হবে। এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে। জাস্ট লিখে যাও, 90% কেউ আটকাতে পারবে না। তোমরা পারবে, সবাই পারবে, না পারার কিছু নেই, শুধু লিখতে হবে। যেভাবে বলছি, যেগুলো লিখিয়ে দিচ্ছি না, জুলের সূত্রটা লিখে নেবে, ফ্যারাডের সূত্রটা লিখে নেবে, যে সূত্রগুলো আসবে লিখে নেবে, আর অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, ফ্যারাডের সূত্র করে নেবে। 4.7 একটা অঙ্ক আছে।
আটটি বাল্ব, 8টি বলেছে বাল্ব, কত 100 ওয়াট, 220 ভোল্ট। আচ্ছা 10 ঘন্টা, প্রত্যেক দিন 10 ঘন্টা, টাইম বলেছে 10 ঘন্টা। খুবই ভালো অঙ্কটা মনে হচ্ছে। 3টি 80 ওয়াট পাখা, 15 ঘন্টা, প্রতিদিন 15 ঘন্টা করে চলছে। আচ্ছা একটি ইস্ত্রি, একটি ইস্ত্রি বলেছে 1.5 কিলোওয়াট, মানে 1500 ওয়াট, কতক্ষণ চলে? 30 মিনিট। এটা চলে 30 মিনিট, মানে আধ ঘন্টা চলে। ইউনিট খরচ 6 টাকা, প্রতি ইউনিট 6 টাকা করে, 1 মাসে খরচ করে। ওকে, তো আমরা করে ফেলি। তাহলে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, কতখানি তড়িৎ শক্তি আমরা ব্যয় করছি প্রতিদিন? আটটা 100 ওয়াট মানে 800, কত ঘন্টা? ওয়াটকে সময় দিয়ে গুণ করতে হবে, 10 ঘন্টা প্লাস 8টা 100 ওয়াট মানে 800 ইনটু 10, 3টে 80 15, তাহলে 3 80 হলো 240, 15 ঘন্টা প্লাস একটি ইস্ত্রি 1500 ওয়াট আধ ঘন্টা, তাহলে 1500 আধ ঘন্টা মানে হাফ অ্যান আওয়ার, এটা হলো টোটাল এত ওয়াট আওয়ার। এত ওয়াট আওয়ার খরচ হলো আমাদের। তাহলে মোট কত হলো? 8000, প্রথমটা 8000, 240 গুণ 15 প্লাস হচ্ছে 750, 12350 ওয়াট আওয়ার। তার মানে কত কিলোওয়াট আওয়ার? 1000 দিয়ে ভাগ করলে 12.35 কিলো ওয়াট আওয়ার, মানে এত বিওটি, বা এত ইউনিট। তাহলে একদিনে খরচ হচ্ছে 12, তাহলে 1 মাসে খরচ, তাহলে মোট কত খরচ? অতএব 30 দিনে মোট, এটা 30 দিয়ে গুণ করব, আর প্রতি ইউনিট 6 টাকা, তাহলে মোট 1 মাসে বিদ্যুতের খরচ তাহলে 12.35 গুণ 30, তাহলে মোট এত ইউনিট হলো, প্রতি ইউনিট কত করে? 6 টাকা করে, 6, তাহলে এত টাকা। তাহলে 8 ঘন্টা 10 ঘন্টা করে আমি একবার হিসেবটা দেখে নিই। তাহলে আমাদের এটা কত হলো? 12.35 ইন্টু 30 গুণ 6, 2223 টাকা। 2223 টাকা আমাদের খরচ হচ্ছে 1 মাসে বিদ্যুৎ বাবদ খরচ, 2223। তাহলে 1 মাসে বিদ্যুৎ বাবদ খরচ হলো 2223 টাকা। ঠিক আছে, তো আমরা 222 কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা 226-এ চলে যাব। এরপর আমরা চলে যাব পরের পেজে, আমরা সমাধানটা দেখব। 226 পৃষ্ঠায় চলে যাব।
অঙ্কগুলো খুব ভালো করে করবে, কারণ বিগত বছরের মাধ্যমিকে অঙ্কই এসেছিল, তোমাদের বেলায় কি আসবে বলা যায় না, তাও অঙ্কগুলো ভালো করে দেখো যেগুলো করাচ্ছে। 226 পৃষ্ঠায় শর্ট কোশ্চেন 1.7, বৈদ্যুতিক ডায়নামো কোন নীতির ভিত্তির উপর কাজ করে? কি হয় ডায়নামোতে আমাদের যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে তড়িৎ চুম্বকীয় আবেশ, তার মানে অপশন সি ইজ কারেক্ট। আমি উত্তরটা লিখলাম না, তাহলে তিনেরটা হচ্ছে তাহলে 1.7 এ বৈদ্যুতিক ডায়নামো কাজ করে, ডায়নামো ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, তাহলে আবেশের নীতিতে কাজ করে, মানে তড়িৎ চুম্বকীয় আবেশ, অপশন সি। আচ্ছা, অ্যাম্পিয়ার কোনটা? কি কি দিয়েছে? ভোল্ট, ওহম, ইনভার্স। V সমান IR, তাহলে I মানে কি? অ্যাম্পিয়ার বার করতে বলেছে, V/R, তাহলে এটা হলো অ্যাম্পিয়ার, I হলো অ্যাম্পিয়ার, এটা হলো অ্যাম্পিয়ার, উপরটা হলো ভোল্ট, বিভব হলো ভোল্ট, আর নিচটা হচ্ছে ওহম, ওহমে লিখেছে ওহম, তাহলে হয়ে গেল ভোল্ট, বাংলায় লিখে দিই যেমন দিয়েছে উত্তরটা, আর ওহমটা উপরে গেলে ওহম টু দি পাওয়ার -1, তাহলে অ্যাম্পিয়ার মানে হচ্ছে ভোল্ট, ওহম, ইনভার্স, অপশন which one? B is correct. Next, question number 2.8. Question number 2.8, আমরা ফিউজ তার কোথায় যুক্ত করি? লাইভ তারের সঙ্গে না নিউট্রাল? লাইভ তারের সঙ্গে যুক্ত করি, শ্রেণী সমবায়, তাহলে হচ্ছে লাইভ তারের সাথে শ্রেণী সমবায় যুক্ত করি। ওকে, ফিউজ তাহলে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। 2.9, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশি একক? অনেকবার বলেছি, একটু আগে করছিলাম ওয়াট ঘন্টা দিয়ে অঙ্ক, তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তির একক। তারপর 3.4, এটা অঙ্ক দিয়েছে, একটি তামার তারকে টেনে দ্বিগুণ করা হলো, তারটি রোধের কি পরিবর্তন? খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝতে হবে। তো আমরা আগেরগুলো একটু মুছে দিই। একটি তারকে টেনে দ্বিগুণ করা হলো, 3.4, কোশ্চেন নাম্বার 3.4, ভেরি ইম্পর্টেন্ট, স্টার। তামার তারকে টেনে, তাহলে এটা তার আছে, তাহলে এর তারটা আছে, এর দৈর্ঘ্য বললাম L, আর এই প্রস্থচ্ছেদটা হলো A। এবার তারকে যদি টেনে দ্বিগুণ করি, তার একটু সরু হয়ে যাওয়া উচিত, তারটাকে টানলে কি হবে? দৈর্ঘ্য বাড়ছে, তাহলে প্রস্থটা কমে যাবে, দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তখন রোধ ছিল R, মানে রো L/A। প্রথমে দৈর্ঘ্য ছিল, এটা প্রথমে দৈর্ঘ্যকে টেনে দ্বিগুণ করেছি, তাহলে 2L হলো দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হবে A/2, এখন ক্ষেত্রফলটা হবে A/2। কেন? কারণ আয়তনটা ধ্রুবক, মনে রাখতে হবে তামার তারের মোট আয়তন, ধরে এটা তার, এটাকে যদি টানি টেনে লম্বা করে, তাহলে এই দিকটা সরু হবে না, এটা যদি বাড়ে তাহলে, কারণ এর আয়তনটা ফিক্সড, তাহলে দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল কমে, তাই দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে 1/2, দৈর্ঘ্যকে 3 গুণ করলে ক্ষেত্রফল হবে 1/3, দৈর্ঘ্যকে 4 গুণ করলে ক্ষেত্রফল হবে 1/4। তাহলে প্রথমে রোধ ছিল R সমান রো L/A, তাহলে নতুন রোধ তাহলে কত হলো? পাল্টাবে নাকি রো? বললাম R ড্যাশ, রোটা একই, রোধাঙ্ক একই থাকবে, রোধাঙ্ক তো উপাদান মানে তামার উপর নির্ভর করে। এলটা কত হয়েছে? এল আগে ছিল L, এখন হচ্ছে 2L, আগে ছিল A, এখন হবে কত? A/2, তাহলে 4, 2 উপরে কি 2 দুগুণে 4, রো L/A, তাহলে 4R। তাহলে রোধ হবে, রোধ এর মান প্রাথমিক মানের 4 গুণ হবে,
যদি বলে শতকরা বৃদ্ধি কত হবে, কতটা শতকরা বাড়বে, প্রশ্ন দেয় শতকরা বৃদ্ধি, অতএব রোধের মানে এটা এক্সট্রা করিয়ে রাখছি, করে নেবে তোমরা। শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি মানে কত? আগে রোধ ছিল আর, এখন কত হয়েছে 4R, তাহলে বেড়েছে কত 3R, তাহলে বৃদ্ধি হলো 3R, পরিবর্তন হলো 3R, R থেকে বেড়েছে 3R, কেন 3R 4R, R থেকে হয়েছে 4R, তাহলে বেড়েছে কত R প্লাস 3R, 3R বেড়েছে, পরিবর্তন হলো 3R, প্রাথমিক মান কত বাই R ইনটু 100, R থেকে বাড়লো 3R, বেড়ে হলো 4R, R এর 3R বাড়লে 4R হয়, তাহলে R থেকে বেড়েছে 3R, একে কত বাই R, 100 কত শতকরা, তাহলে 300%। তাহলে শতকরা বৃদ্ধি পাবে 300% বা 300 ভাগ, রোধের মানে শতকরা বৃদ্ধি ঘটবে যদি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। খুব একটা ভালো অঙ্ক আমরা করে ফেললাম। এরপর চলে যাই কোশ্চেন নাম্বার 4.6। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো, করে নেবে। বাম হাতের প্রথম 3টে আঙ্গুলকে পরস্পরের সমকোণে রেখে যদি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা বরাবর প্রবাহ মাত্রার দিক নির্দেশ করা হয়, তাহলে কি হবে? আমাদের বৃদ্ধাঙ্গুলি তড়িৎ প্রবাহের চৌম্বক বলের ক্রিয়ায় পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করবে। ঠিক আছে, বাঁ হাতের প্রথম 3টে আঙ্গুলকে আমি এ হাত দিয়ে দেখাবো, অবশ্যই আমি আবার উল্টো ফেলছি। বাঁ হাতের প্রথম 3টে আঙ্গুলকে পরস্পরের সমকোণে রেখে তর্জনী বরাবর চুম্বক ক্ষেত্র এবং মধ্যমা বরাবর প্রবাহের অভিমুখ নির্দেশ করা হয়, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর ওপর চৌম্বক বলের ক্রিয়ায় পরিবাহীর গতির অভিমুখ, চৌম্বক বল কথাটা লিখতে হবে, চৌম্বক বলের ক্রিয়ায় পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করে। ছবি দেবে, ছবি মাস্ট। ওকে, আচ্ছা, তারপরে দিয়েছে কি চৌম্বক ক্ষেত্র এবং প্রবাহ মাত্রা অভিমুখ উল্টে দিলে, একসঙ্গে উল্টে দিলে বাল্য চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হবে? চৌম্বক প্রবাহটাকে উল্টালাম, চৌম্বক ক্ষেত্রের দিকে উল্টে দিলাম, প্রবাহ উল্টে, দুটোই একসঙ্গে উল্টোচ্ছে, তাহলে আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। যদি শুধু চৌম্বক ক্ষেত্র উল্টোতো তাহলে বাল্য চক্র উল্টো দিকে ঘুরতো, যদি শুধু প্রবাহ মাত্রা উল্টোতো তাহলে বাল্য চক্র উল্টো দিকে ঘুরতো। এবার এখানে দুটোই উল্টো হচ্ছে একসাথে, দুটোই মাইনাস হয়েছে, তাহলে মাইনাসে মাইনাস আবার প্লাস হয়ে গেল। চৌম্বক ক্ষেত্রকে উল্টে দিলাম, প্রবাহ মাত্রাকেও উল্টে দিলাম, তাহলে আলটিমেটলি বাল্য চক্রের ঘূর্ণন একই দিকে থাকবে। যদি ইন্ডিভিজুয়ালি একটা করে উল্টোই তবেই কিন্তু দিক পাল্টাবে, দুটো একসঙ্গে পাল্টালে কখনো দিক পাল্টাবে না। মনে রাখবো, খুব ভালো প্রশ্ন, আমি বললাম লিখে দিলাম না। আচ্ছা, 4.7 বলেছে ফ্যারাডের সূত্রগুলি লেখো, আগেই বলে দিয়েছি। ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়, আগেই বলে দিয়েছি। ফ্যারাডের সূত্র কি জানি? আমাদের কুণ্ডলীর ভিতর দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা যদি পরিবর্তিত হয়, চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, সেক্ষেত্রে কুণ্ডলীতে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে এবং আবিষ্ট প্রবাহের সৃষ্টি হয়, এবং যতক্ষণ এই চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে, কথাটা পুরোটা লিখবে, আমি যেটা বলছি সেটাই লিখবে, তোমাদের বইতে সবসময় ঠিক থাকে না। যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে ততক্ষণই আবিষ্ট প্রবাহ পেতে থাকবে এবং তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটবে। আর দ্বিতীয়টা কি? আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের সময়ের সাপেক্ষে পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক গাণিতিক রূপ দেবে। আচ্ছা, তারপরে দিয়েছে ফিউজ তার কোন সমবায় শ্রেণী সমবায় যুক্ত করা হয়, কেন হয় বলে দিয়েছি। পরেরটা একটা অঙ্কটা আমরা করব 4.7 এর অঙ্ক। তো যেগুলো আমি লিখে দিলাম না, তোমরা বাড়িতে লিখে ভালো করে মুখস্থ করে লিখে নেবে, প্র্যাকটিস হয়ে যাবে। 4.7 এর অঙ্ক 2026 পেজে 4.7 এর অথবা কি দিয়েছে আমাদের, অথবা অঙ্কটা দিয়েছে 60 ওয়াট এবং 40 ওয়াট দুটো বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 220 ভোল্ট। খুব ভালো অঙ্ক। 60 ওয়াট 40 ওয়াট দুটো বাতিটাকে আমি রোধ হিসেবে রাখলাম, না ফিলামেন্ট করে।
ফিলামেন্ট করে আঁকি তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা বাতি, দুটো বাতিকে যুক্ত করলাম, দিয়ে এখানে একটা উৎস যুক্ত করা হলো, মানে বেশি উৎস যুক্ত করা হয় বলে সাধারণত এটাই করলাম না। 220 ভোল্ট মেন, ভিটা দিয়ে 220। এটা অ্যাকচুয়ালি এসি উৎস বলে আমরা এখানে ব্যাটারি আঁকলাম না, ছবিটা অ্যাকচুয়ালি হওয়া উচিত এরকম, এসি উৎস এরকম দেখতে হয়। ডিসি মানে তো ব্যাটারি, এটা হচ্ছে এসি উৎস, মনে রাখি, শিখে রাখি। যাই হোক, কোন বাতির উজ্জ্বলতা বেশি হবে? আমরা জানি ক্ষমতা সমান v²/r, তার মানে যে বাতির প্রথম বাতির রোধ হলো R1, দ্বিতীয়টা R2, তাহলে এখানে দেখো প্রথমটার ক্ষমতা 7, দ্বিতীয় 40। এবার এখানে ক্ষমতার সঙ্গে, তাহলে যে বাতির P বেশি মানে ক্ষমতা বেশি তার রোধ কম, তার মানে অতএব R1 must be less than R2। ওকে, যে বাতির ক্ষমতা বেশি, P এর মান বড় হয়, তার রোধের মান ছোট হয়, তাহলে P যার বেশি R কম, কারণ P এর সঙ্গে R এর ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে শ্রেণী সমবায় যুক্ত করেছি, তাহলে I শ্রেণী সমবায় কি হয়? শ্রেণীতে এখন শ্রেণীতে প্রতিটি বাতির কি সমান? শ্রেণী সমবায় কি সমান শিখেছি? প্রবাহ মাত্রা। প্রতিটি বাতির প্রবাহ মাত্রা সমান। অতএব এখানে সূত্র কি? P হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণীতে মনে রাখবো I²R। রোধের সূত্র বার করতে গেলে এটা শ্রেণী সমবায় বললে P সমানুপাতিক I²R, তার মানে P শ্রেণীতে ক্ষমতা, অতএব শ্রেণীতে ক্ষমতা, শ্রেণী সমবায় কোনটার ক্ষমতা কি করে রাখবো? সমানুপাতিক R। শ্রেণী সমবায় কি হবে? ব্যয়িত ক্ষমতা রোধের সমানুপাতিক, তার মানে শ্রেণী সমবায় যুক্ত করলে যে বাতির রোধ বেশি হবে তার ক্ষমতা বেশি দেখাবে। তার মানে অতএব যেহেতু R2 greater than R1, তার মানে 40 ওয়াটের রোধ বেশি, 60 ওয়াটের রোধ কম, সুতরাং 40 ওয়াট বাতির রোধ বেশি হলে সমানুপাতিক মানে ক্ষমতা বেশি, তাহলে 40 ওয়াট বাতির ক্ষমতা 60 ওয়াট বাতির চেয়ে বেশি হবে। তাই ঠিক এইভাবে উত্তরটা লিখবে যেভাবে বুঝিয়ে দিলাম। এটা আমাদের 3 নম্বরে দিয়েছে তো, রাইট। কারণ ব্যাখ্যা করো, 3 এ দিয়েছে মানে বুঝতেই পারি পুরোটা সুন্দর করে লিখতে হবে, লজিকটা যেন ঠিক থাকে। বেশি হবে তাই 40 ওয়াট বাতির উজ্জ্বলতা বেশি হবে। তাহলে শ্রেণী সমবায় যদিও এটা 60 ওয়াট, সমান্তরালে হলে 60 ওয়াটটা জোরে জ্বলতো, 40 ওয়াট আস্তে জ্বলতো। বাড়ি ঘরে আমাদের সমান্তরাল সহ, কিন্তু শ্রেণী সমবায় গেলে ঠিক উল্টো হবে, যেটার ওয়াট কম সেটা জোরে জ্বলবে। ঠিক আছে, আমরা 4.7 এর একটা প্রশ্ন করে ফেললাম। এরপরে আর কি ছিল? 4.7 এই পেজে আর কোনো প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন আমরা করছি, তোমরা দেখবে ভালো করে, শিখতে পারবে। তাহলে নেক্সট আমাদের 230। অজানা প্রশ্ন শিখতে গেলে টেস্ট পেপার করতে হবে। পরের দিন আমি কোশ্চেন ব্যাংক এবং বিগত বছরের এর পুরনো টেস্ট পেপার নিয়ে সলিউশন করব। আগে এটা আমি শেষ করি, সময় লাগবে, বেশ সময় লাগবে, অনেক প্রশ্ন, ভালো ভালো অঙ্ক শেখাতে গেলে সময় লাগবে।
আচ্ছা, সিলভার পয়েন্ট স্কুল 230 1.7 শর্ট কোশ্চেন গুলো সব আমি করিয়ে দেবো। উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, মানে উষ্ণতা বৃদ্ধির সাথে, রেজিস্ট্যান্স অফ দ্য মেটালিক কন্ডাক্টর, মানে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে কি হয়? রেজিস্ট্যান্স বাড়ে, কারণ তারা অম্লীয় পরিবাহী। তাহলে ইনক্রিজ হবে, তাহলে উষ্ণতা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহী রোধ বৃদ্ধি পায়। আমি কথায় লিখে দিই, উষ্ণতা বৃদ্ধির সাথে, বাংলায় লিখে দিই যেহেতু ইংলিশ ভার্সনে আছে, উষ্ণতা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর লেখাটা আচ্ছা হচ্ছে রোধ কি হয়? বৃদ্ধি। ওহমিক কন্ডাক্টর, কারণ এরা ওহমীয় পরিবাহী, এরা যেহেতু ওহমীয় পরিবাহী তাই এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। তাহলে অপশন ছিল এ, তাহলে ইনক্রিজ করে বলেছে। এটা যদি বলতো অধাতব পরিবাহী, এটা যদি বলতো অর্ধ পরিবাহী তাহলে কমতো, অর্ধ পরিবাহী হলে কমতো, এটা ধাতব পরিবাহী বলে বেড়েছে। 1.8 According to international rules, the color of the insulation of the earthware, আন্তর্জাতিক নিয়ম অনুসারে আর্থ তারের অন্তরকের কালার কি হয়? সবুজ বা হলুদ। এখানে অপশন কি কি আছে? রেড, ব্লু, গ্রিন, ব্রাউন। তাহলে সবুজ হবে। তাহলে আন্তর্জাতিক যারা বুঝতে পারবেন ইংলিশ ভাষা তাদের জন্য লিখে দিচ্ছি, নিয়ম অনুসারে আন্তর্জাতিক নিয়ম অনুসারে আর্থ তারের বর্ণ হচ্ছে সবুজ। আমাদের এখানে সবুজ বা হলুদ হতে পারে, তো সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক নিয়ম অনুসারে। গ্রিন অপশন আছে, অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট 2.8 কোশ্চেনের নাম্বারিং গুলো একই রকম জায়গায় থাকছে। হাউ মাচ ওয়ার্ক ডান, কতখানি কার্য করতে হবে when 1 coulomb of charge moves against the potential difference 9 volt, 1 কুলম্ব আধানকে 9 ভোল্টের ভিতর দিয়ে নিয়ে যেতে হলে কত কার্য করতে হবে? 1 কুলম্ব আধানকে 9 ভোল্ট বিভব প্রভেদে বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে যেতে কৃতকার্য সূত্র কি? W সমান আধান গুণ বিভব প্রভেদ। আধান হচ্ছে 1 কুলম্ব আর 9 ভোল্ট, তাহলে 9 × 9 কুলম্বকে ভোল্টে গুণ করলে হয় জুল। তাহলে কৃতকার্য হলো 9 জুল, তাহলে 9 জুল কার্য করতে হবে, যেটা হচ্ছে আমাদের 2.8 এর হাউ মাচ ওয়ার্ক ইজ ডান when 1 coulomb of charge is moved against a potential difference 9 volt. Okay. 2.9 কোশ্চেন কালি পড়ব। 2.9 এর কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে? an electric bill shown 200 ইউনিট, এখানে যে ইউনিটটা ইউজ করা সেটা কি? সেটা বিওটি। যে ইউনিটটা এখানে ব্যবহার করা হলো 200 ইউনিট বলছে, মানে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট বা কিলোওয়াট আওয়ার, যেটা হচ্ছে কিসের একক? ব্যয়িত তড়িৎ শক্তি। কতখানি তড়িৎ শক্তি ব্যয়িত হলো তার একক হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার। নেক্সট, এরপর আমরা একটু কালি পড়ে নিই। তো এরপর আমরা দেখব যেটা এরপর লিখতে বলেছে অ্যাম্পিয়ারের
সন্তরণ নিয়ম 2 পয়েন্ট, সরি পেনের মুখটা কোথায় গেল, 3.4 বলেছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। আমরা জানি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি, কোনো তড়িৎবাহী তারের অভিমুখে কোনো কাল্পনিক ব্যক্তি যখন সাঁতার কাটবে চুম্বক শলাকার অভিমুখে উত্তর মেরুর দিক করে, তখন তার বাঁ হাত যেদিকে থাকবে সাঁতার কাটার সময় সেদিকে উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। করে নেবে। স্টেট দ্য কেসেস আন্ডার হুইচ ওহমস ল ইজ নট ওবেড। কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয়? খুব ভালো প্রশ্ন। 3.4 এর অর 3.4 এর উত্তরটা আমি লিখলাম না, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম করে নেবে, অথবা ওহমের সূত্র, ইম্পর্টেন্ট প্রশ্ন, ওহমের সূত্র কখন খাটে না বা কখন প্রযোজ্য হয় না? ওহমের সূত্র প্রযোজ্য হয় না কখন? ফার্স্ট, যারা হচ্ছে অর্ধপরিবাহী ক্ষেত্রে, মানে যাদের উষ্ণতা বাড়লে রোধ কমে, অর্ধপরিবাহী যাদের মানে নন ওহমিক কন্ডাক্টর, যাদের উষ্ণতা বাড়লে রোধ কমে, তাদের ক্ষেত্রে V = IR সূত্রটা খাটে না। দু নম্বর, তাহলে সোলার সেল, সেমিকন্ডাক্টর মানে সৌরকোষ, এই জাতীয় যে জিনিসগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে ওহমের সূত্র মেনে প্রবাহ মাত্রা ঘটছে না, মানে V = IR সেখানে খাটে না, যাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে যায় এবং পরিবাহিতা বৃদ্ধি পায়। দু নম্বর হচ্ছে এসি বর্তনীর ক্ষেত্রে, এসি বর্তনীতে সূত্রটি সম্পূর্ণরূপে প্রযোজ্য নয়। স্ট্রিক্টলি এটা খাটে না পরিবর্তী প্রবাহ বর্তনীর ক্ষেত্রে, খাটে না বলা যায় না, কিন্তু সম্পূর্ণ খাটে না, পুরোপুরি খাটে না, যেটা ডিসি বর্তনী বা ব্যাটারি ক্ষেত্রে যে ভাবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এসি বর্তনীর ক্ষেত্রে এটা কখনোই পুরোপুরি খাটে না। মেনলি ধারক এবং আবেশক বর্তনীর ক্ষেত্রে এটা খাটে না, ওহমীয় রোধের ক্ষেত্রে কিছুটা খাটে, কিন্তু ধারক আবেশক এইসব ক্ষেত্রে এখন খাটে না। জাস্ট জানার জন্য বললাম, এই দুটো পয়েন্ট মনে রাখবো, দুটো লিখলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে এখানে নেক্সট চলে যাই আমাদের কোশ্চেন নাম্বার 230 চলছি। 4.6 আমরা 4.6 চলে যাবো। এরপর কোশ্চেন নাম্বার 4.6 233 পৃষ্ঠায় আছে, মানে 230 এরই চলছে, এটা লাস্টের দিকে। রেজিস্টিভিটি অফ কপার, তামার রোধাঙ্ক বলেছে 1.78 10⁻⁻6 বলতে কি বোঝো? মানে তামার রোধাঙ্ক 1.78 × 10⁻6 ওহম সেন্টিমিটার। এটার মানে কি? মানে 1 সেমি দৈর্ঘ্য ও 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তারের রোধ হবে 1.78
10 টু দি পাওয়ার -6। এটা মানে নিয়ে বোঝাচ্ছে যার দৈর্ঘ্য হবে, যে তারের দৈর্ঘ্য 1 সেমি এবং প্রস্থচ্ছেদ 1 বর্গ সেমি, ক্ষেত্রফল তার রোধ হবে কত 1.78 10 টু দি পাওয়ার -6 ওহম। এটাই হচ্ছে রোধাঙ্ক এত বলতেই বোঝায়। যে সময় আজ অঙ্ক দিয়েছে combine 3 resistance 5 ohm 6 ohm and 12 ohm such that in such a way that they give total 9 ohm 5 6 12 5 ohm 6 ohm 12 ohm এইগুলোকে সমবায় করতে হবে। সমবায় করো যার তুল্য রোধ হয় আমাদের কত 5 6 বলেছি তো 5 ওহম 6 ওহম 12 ওহম, তুল্য রোধ হতে হবে 9 ওহম। ঠিক আছে, আমরা কি করে করতে পারি? তো এটা করতে গেলে আমাদের উপায় হচ্ছে আমরা যদি বারো আর 6 কে বর্তনীটাকে সমান্তরাল করি। একটু বুঝে নিয়ে ভাবতে হবে। 12 ওহম 6 ওহম এরা দুজনকে সমান্তরাল করলাম। দেখো তিনটাকে শ্রেণী করলে হচ্ছে না, তিনটে শ্রেণী করলে কত হবে 6 আর 12 18 আর 23, আর সমান্তরাল করলে যেটা উত্তর বেরোবে সেটা 5 এর থেকেও কম, কারণ সমান্তরালে যে তুল্যরোধ হয় সেটা সবচেয়ে ছোটটার থেকেও কম হয়। তো আমাদের যেটা করতে হবে মিশ্র সমবায় বলা হচ্ছে। তাহলে 6 আর 12 কে সমান্তরাল করলাম, তাহলে এটা মিলে কত পাবো? এই দুটো মিলে পাচ্ছি দেখো 1 এর 12 যোগ 1 এর 6, তার মানে এটা আসছে হচ্ছে 18/72 মানে 1 এর 4, মানে এটা 1/r। তাহলে rp টা চলে আসছে 1 এর 4, তাহলে rp হলো 4। তাহলে এই দুটো সমান্তরালে মিলে হলো 4, তার সঙ্গে শ্রেণীতে দেবো 5। তাহলে এই দুটো মিলে কত হলো? এই দুটো মিলে তুল্য হলো 4, তার সঙ্গে ওইদিকে একটা আছে 5, তাহলে 4 আর 5 মিলে হলো 9 ওহম। তাহলে কি করতে হবে? বর্তনীটা এঁকে দিতে হবে। তাহলে 6 আর 12 কে সমান্তরালে যুক্ত করতে হবে, তার সাথে 5 ওহম রোধকে শ্রেণীতে যুক্ত করতে হবে, করে যে সমবায় পাওয়া যাবে তার দু প্রান্তে তুল্য রোধ হবে 9 ওহম। তাহলে এই দুটো মাথাকে আমরা যদি বলি a আর b, তাহলে ab এর মধ্যে তুল্য রোধ কত হতে হবে? 9 ওহম হতে হবে। তাহলে এই দুটো মিলে পেলাম 4, এখানে একটা 5 আছে, তাহলে আর ab চলে এলো, ab এর মধ্যে তুল্য রোধ চলে এলো 5 আর 4 শ্রেণী সমবায়, এরা সমান্তরাল। এই দুটো মিলে পেলাম 4, এরা দুজন শ্রেণী, শ্রেণীর ক্ষেত্রে যোগ হয় 5 আর 4 এ 9 ওহম। ওকে, এইভাবে আমাদের চিন্তা করে বুঝে নিয়ে একটু করতে হবে প্রবলেমটা। খুব ভালো প্রবলেম, এরকম ধরনের প্রবলেম আমাদের দিতেই পারে। আচ্ছা, পরে একটা অরে কোশ্চেন দিয়েছে, অরে না আমাদের কোশ্চেন নাম্বার 4.7। 4.6 কমপ্লিট হলো। ভালো ভালো কোশ্চেন, এগুলো খুব ভালো করে করবে। দিয়েছে ফাইন্ড দ্য রেশিও। আচ্ছা, এটা তোমরা চেষ্টা করো। ফাইন্ড দ্য রেশিও বলে যে দুটো বাল্ব দিয়েছে 220 ভোল্ট 60 ওয়াট আর 220 ভোল্ট 100 ওয়াট। এই দুটি বাল্বে ফিলামেন্টের রেশিও অফ রেজিস্ট্যান্স অফ টু ল্যাম্প, এই দুটি বাল্বের রোধের অনুপাত কত? তোমাদের কাজ দেওয়া থাকলে করবে, করে কমেন্টে জানাবে।
খুবই সহজ, সূত্রটা বলে দিচ্ছি, R সমান v স্কয়ার বাই p। প্রথমটা এটা হলো v, এটা p দেওয়া আছে, প্রথম এটা 1 নম্বর, এটা 2 নম্বর। প্রথমটার r বার করবে, দ্বিতীয়র r বার করবে, দুটো অনুপাত করবে। এর অর্থ এই কারেন্ট 1 অ্যাম্পিয়ার, I দিয়ে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, flows for 30 সেকেন্ড, টাইম বলেছে 30 সেকেন্ড, through 1 ওয়াট, একটা তারের ভিতর দিয়ে যাচ্ছে, কিছু একটা তারের ভিতর দিয়ে, আর একটা তারের ভিতর দিয়ে, এটা একটা কেস, একটা তারের ভিতর দিয়ে বলছে another wire same material, একই উপাদান but having same length, লেন্থটা সমান, দৈর্ঘ্য সমান, তার ক্ষেত্রে প্রবাহ মাত্রা বলেছে 0.5 অ্যাম্পিয়ার, আর টাইম বলে দিয়েছে 1 মিনিট। তাহলে প্রথম তারের ভিতর দিয়ে 30 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার পাঠানো হচ্ছে, দ্বিতীয় তারের ভিতর দিয়ে কি পাঠানো হচ্ছে আমাদের 0.5 অ্যাম্পিয়ার পাঠানো হচ্ছে, যাদের উপাদানটা সমান এবং লেন্থটা সমান। সেম ম্যাটেরিয়াল হ্যাভিং সেম লেন্থ, কারেন্ট দিয়ে দিয়েছে, প্রসেসিং এত, হোয়াট ইজ দ্য রেশিও, আচ্ছা ধরে নিতে হবে তাদের দুটোর ক্ষেত্রফল সমান, কিছু বলেনি বলে। আচ্ছা ম্যাটেরিয়াল সেম, উপাদান একই, উপাদান একই, উপাদানটা একই, আর কি বলেছে হ্যাভিং সেম লেন্থ, দৈর্ঘ্য সমান, একই উপাদান দৈর্ঘ্য সমান, এরিয়াটা ক্ষেত্রফলটা বলে দেয়নি, যাই হোক রোধটাও তাহলে সমান আমাদের ধরে নিতে হবে। হোয়াট ইজ দ্য রেশিও অফ হিট প্রোডিউসড ইন দ্য টু ওয়্যার, তাহলে দুটো তারের ভেতর দিয়ে, তাহলে 1 নম্বর তার, তাহলে দেখা উপাদান 1, দৈর্ঘ্য, তাহলে আমি ধরে নিচ্ছি এই রোধ সমান। যদি কথা বলে নি, অঙ্কটা একটু ভুল আছে। কেন ভুল আছে? R সমান রো L বাই A, কোথাও দেখো বলেছে উপাদান সমান মানে রো সমান, দৈর্ঘ্য সমান মানে L সমান, কিন্তু যদি বলতো ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের কিন্তু কোনো বলে দেওয়া নেই, সেম ক্রস সেকশনাল এরিয়া বলে দেওয়া নেই। অ্যানাদার ওয়ার্ড সেম ম্যাটেরিয়াল বলেছে, একই উপাদান বলেছে, একই দৈর্ঘ্য বলেছে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য হিট প্রোডিউস, কতখানি তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে দৈর্ঘ্য এই দুটো সমান, যদি ধরে নিই ক্ষেত্রফল সমান, কিছু বলে দেয়নি, তাহলে বলে দেওয়া উচিত ছিল ক্ষেত্রফল সমান। যদি ক্ষেত্রফল সমান হয় তবে R সমান, দেখো সবগুলোর ক্ষেত্রে, দুটো তারের ক্ষেত্রে রোটা সমান, এলটা সমান, যদি এটা সমান বলা থাকে কিন্তু কিছু বলে দেয়নি, তাও আমি ধরে নিলাম, নাহলে অঙ্কটাই করা যাবে না। এবার উৎপন্ন তাপের অনুপাত, H মানে কি I স্কয়ার RT বাই J, তাহলে উৎপন্ন তাপের অনুপাত, উৎপন্ন তাপের অনুপাত কত, তাহলে H1:H2, তাহলে I স্কয়ার প্রথমটা কত, I1 স্কয়ার, দুটোর R T1 বাই J is 2, I2 স্কয়ার, আরটা সমান T2 বাই J, মান বসিয়ে দেবো I1 স্কয়ার, তাহলে কত হলো I1 বাই I2 হোল স্কয়ার ইনটু T1 বাই T2, তাহলে এর তাপের অনুপাতটা আমি এখানে করি, অতএব H1:H2 চলে এলো, I1 বাই I2 কত আসছে 1/0.5 মানে হাফ, 1/2 মানে ইনটু কত T1 বাই T2, T1 মানে 30/60, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এটা চলে এলো 2 স্কয়ার মানে 4 গুণ হাফ
মানে 2, তাহলে 2:1 উৎপন্ন তাপের অনুপাত। তোমরা উত্তরটা দেখে নিও কি দেওয়া আছে, যদি 2:1 দেওয়া থাকে ভালো, নাহলে অঙ্কটা ভুল আছে, কারণ ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া নেই। আমরা দেখে নিই উত্তরটা, তাও 4.7, হ্যাঁ এনে দিয়েছে হচ্ছে 2:1 দিয়েছে, রাইট। তার মানে ওরা ধরেই নিয়েছে অঙ্কটায় ভুল আছে কি, দে আর সেম ক্রস সেকশনাল এরিয়া, দুটোরই ক্ষেত্রফলটা সমান, এটা ধরে। তাহলে সেই জন্য উত্তরটা, যদি ক্ষেত্রফলটা সমান না ধরি তাহলে কিন্তু এখানে বলা যাবে না রোধের মানটা সমান, কারণ রোটা সমান, এলটা সমান, এটা সমান। যদি তিনটেই সমান হয় তবেই কিন্তু আর সমান। আর সমান হলে এই দুটো আর আই স্কয়ার আর টি, এখানে আর এই দুটো আর কেটে যাচ্ছে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি 2:1। ওকে, তো এই পেজটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট পেজ আমাদের 233, এটাই আজকে লাস্ট পেজ হবে, কারণ 5টা বা 4টে-5টা যে হলো, কারণ এর থেকে বেশি করা যাবে না, কারণ অঙ্কগুলো করতে গেলে সময় লাগছে। তো আমাদের ধীরে সুস্থে করতে হবে, তোমরা ধীরে সুস্থে এগোও, আমি অঙ্কগুলো করিয়ে দেবো, ভালো করে দেখো। 233 মুখে বলে দেবো, টাইমটা একটু বাঁচাই। 1.7 এ একটি তারকে যদি দৈর্ঘ্যটা টেনে দ্বিগুণ করা হয়, রোধাঙ্ক একই থাকবে। প্রথমটা বলেছে কি, রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে, উপাদানের উপর, তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাই তারকে টেনে যদি দ্বিগুণ করি, রোধ 4 গুণ হবে, একটু আগে দেখলাম দ্বিগুণ করলে 4 গুণ হয়, ঠিক আছে। তার মানে রোধাঙ্কটা পাল্টাচ্ছে না, রোধটা পাল্টাচ্ছে। তারপরগুলো শর্ট কোশ্চেন গুলো সহজই আছে। সমান ওয়াটের কোনটা হচ্ছে সর্বাধিক সাশ্রয়ী জানি আমরা, আমাদের এখানে এটা আসছে, আগের দিনে আমরা পড়েছি এলইডি সিএফএল এর মধ্যে তুলনা। গৃহস্থালী বর্তনী কোন সমবায় যুক্ত করা হয়, লাস্ট দিন বলে দিয়েছি, লাস্ট ভিডিওতে, সমান্তরাল সমবায়। বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কিভাবে বদলাবে বলা হয়ে গেছে। ডিসি অপেক্ষা এসির দুটি সুবিধা লেখো। ডিসি অপেক্ষা, কোশ্চেন নাম্বার 3.4, ডিসি অপেক্ষা, খুব ভালো প্রশ্ন, এসির দুটি সুবিধা। 1 নম্বর, দূরবর্তী স্থানে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখবে এই যে আমাদের লাইটের যে কানেকশন দেখবে, বিভিন্ন ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বা লম্বা তার চলে গেছে, দূরে দূরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, বা আমাদের বাড়ি ঘরের ক্ষেত্রে বাইরে যত কারেন্টের লাইনগুলো সম্পূর্ণ এসি লাইন, ডিসি লাইন নয়, কারণ ডিসি লাইনের ক্ষেত্রে শক্তি অপচয়টা বেশি হয়, এসির ক্ষেত্রে শক্তি অপচয়টা কম হয়। তাহলে দূরবর্তী স্থানে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দূরবর্তী স্থানে বিদ্যুৎ সরবরাহ করার সময় ডিসি সোর্স অপেক্ষা, মানে উৎস অপেক্ষা এসি উৎসের বিদ্যুৎ অপচয় কম, মানে কম নষ্ট হয়। আর 2 নম্বর, ট্রান্সফরমার ব্যবহার করে, এটা খুব গুরুত্বপূর্ণ, রাস্তায় থাকে দেখবে ট্রান্সফরমার, ব্যবহার করে প্রয়োজন মতো এসি ভোল্টেজের মান হ্রাস বৃদ্ধি করা। যেমন রাস্তাতেও ট্রান্সফরমার থাকে, আবার আমার মোবাইলের যে চার্জার তার ভিতরেও ট্রান্সফরমার থাকে, ছোট ছোট টেপ রেডিওতেও ট্রান্সফরমার থাকে, বিভিন্ন ভোল্টেজ। ট্রান্সফরমার 2 রকম হয়, যদি ভোল্টেজ বাড়াতে চাই তাহলে হলো স্টেপ আপ আরোহী ট্রান্সফরমার, আর যদি ভোল্টেজটা কমাতে চাই তখন বলে অবরোহী ট্রান্সফরমার। 2 রকম ট্রান্সফরমার হয়, ভোল্টেজ বাড়ানোও যেতে পারে, ভোল্টেজ কমানোও যেতে পারে। ডিসির ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আর একটা লিখে দিই,
ফুল ওয়েভ রেকটিফায়ার মানে পূর্ণ তরঙ্গ একমুখীকারক রেকটিফায়ার ব্যবহার করে সহজেই এসি কে ডিসি তে রূপান্তরিত করা যায়। ওকে, তাহলে এই তিনটে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সুবিধা কি কি আমরা পেয়ে গেলাম। তারপরে কি আছে? 4.6 এ আছে আবেশের সূত্র, ফ্যারাডের সূত্র পড়ে নেবে। বিওটি 1 বিওটি সমান কত ক্যালোরি, এটা বলে করে দিই জিনিসটা। ফ্যারাডের সূত্র আছে 4.6 এ, দেখে নেবে। এই পেজটা আজকে লাস্ট হবে, তারপরে পরবর্তী পেজগুলো আমরা দেখব। 4.6 1 বিওটি মানে কত? 1000 ওয়াট, 1 ওয়াট ইনটু ঘন্টা। এবার 1000 ওয়াট ঘন্টা মানে 1000 গুণ 3600 জুল। এবার 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি তার 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাহলে জুল থেকে ক্যালোরিতে গেলে 0.24 মানে হচ্ছে 3.6 10 to the power 6 into 0.24 ক্যালোরি। তাহলে এটা আমাদের কত চলে এলো? 3.6 into 10 to the power 6 into 0.24 8.57 into 10 to the power 5। তাহলে 1 বিওটি সমান কত ক্যালোরি পেয়ে গেলাম? ইম্পর্টেন্ট আনকমন কোশ্চেন। 4.7 দুটি অজানা রোধে শ্রেণী সমবায় তুল্য রোধ হলো 12 আর সমান্তরালে তুল্য রোধ হলো 2.25। ধরলাম রোধ দুটো R1 R2। দুটো রোধ অজানা, যে দুটো রোধ ধরলাম R1 R2। তাহলে এদের শ্রেণী সমবায় তুল্য বলেছে কত? 12। তাহলে অতএব শ্রেণীতে সমীকরণ করে দেবো, সমাধান তোমরা করবে। R1 + R2 সমান 12 আর সমান্তরালে 1/R1 + 1/R2 সমান 1/2.25। লসাগু করে মান বসিয়ে সমাধান করে এখান থেকে R1 কত এই দুটো সমাধান করবে, R1 কত R2 কত বার করবে, কমেন্টে জানাবে উত্তরটা কত হবে। আচ্ছা, অথবা 4.7 এর অথবা এটা আমি দেখে দিই, 10টা বেজে গেছে। আচ্ছা, যাই হোক, একটি তড়িৎ কোষে তড়িৎ চালক বল দিয়েছে, ই দিয়ে দিয়েছে 6 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ দিয়েছে 2 ওহম, তড়িৎ কোষকে 8 ওহম বাহ্যিক রোধ, তাহলে আর হলো 8 ওহম। ওকে, আই বার করতে টাইম দিয়ে দিয়েছে 21 সেকেন্ড। তাহলে আই কত? E/R + R। প্রবাহ মাত্রার সূত্র কি R + R? তাহলে 6/10, 8 আর 2 10 মানে 0.6। কারেন্ট যাচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট এটা, সময় এটা। কি বার করতে বলেছে? কত ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে? তাহলে I²RT কোন রোধে? বাহ্যিক রোধে নাকি? পাঠালে একটি রোধের সঙ্গে যুক্ত করলে এত সেকেন্ডে তড়িৎ প্রবাহ পাঠালে কত আছে? বাহ্যিক রোধে উৎপন্ন তাপ।
কোশ্চেনটা এখানে যাচ্ছে। অতএব 8 ওহম রোধে 21 সেকেন্ড সময়ে উৎপন্ন তাপ, বাহ্যিক রোধেই সাধারণত তাপ বার করা হয়, তাহলে H সমান I² RT বাই J। I কত? E বাই R প্লাস R করেছি, মানগুলো একবার দেখে নিই ঠিক লিখলাম কিনা। 6, 2, 8, 21 সেকেন্ড, ঠিক আছে। বাহ্যিক রোধটা হলো 8 ওহম, তাহলে I কত বেরিয়েছে 0.6, তাহলে 0.6 স্কয়ার, রোধ হলো 8, টাইম হলো 21 বাই J হলো 4.2 এত ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমাদের কত আছে 0.6 স্কয়ার ইনটু R ইনটু T বাই 4.2, 14.4। আমাদের উত্তরটা এখানে আমরা একটু দেখে নিই, উত্তরটা এরা কত দিয়েছে। যদি 14.4, ওরা টোটালটা হিসাব করেছে, যাই হোক এটা আমি পুরোটা লিখে দিচ্ছি। এটা আসছে আমাদের 14.4 ক্যালোরি। এটা বেরোলো হচ্ছে 8 ওহম রোধে কত, মানে ছবিটা কেমন, এটা হলো E, এটা স্মল r, এটা হলো ক্যাপিটাল R। আমরা বার করেছি কোথায়, এখানে কত তাপ উৎপন্ন হলো, আর মোট তাপ কত বর্তনীতে সেটাও বার করি। এটা পরিষ্কার করে কোশ্চেন লেখে না, তার জন্য আমাদের সমস্যায় পড়তে হয়। এটা বেরোলো 6/10 মানে 0.6 অ্যাম্পিয়ার। আর যদি বার করি বর্তনীতে মোট কত, তাহলে বর্তনীর মোট রোধ কত, 8 আর 2 10। বর্তনীতে মোট উৎপন্ন তাপ H ড্যাশ I² R প্লাস R, মোট রোধ R প্লাস R, T বাই J। তাহলে 0.6 স্কয়ার, R প্লাস R হলো 10, T 21 বাই J হলো 4.2। এটাই আসবে আমাদের 18 কারণ 6 6 36 এর অর্ধেক, তাহলে 0.6 স্কয়ার ইনটু 10 ইনটু 21 ডিভাইডেড বাই 4.2, 18 ক্যালোরি। জে এর মান কি দিয়েছে আলাদা কিছু না, 18 ক্যালোরি হবে, উত্তরটা ভুল লেখা আছে 18 ক্যালোরি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, আমরা করে ফেলেছি যা যা ভ্যালু দেওয়া ছিল। এবার দেখে নি ভ্যালুগুলো। 6 ভোল্ট ছিল, আভ্যন্তরীণ রোধ 2 ওহম, কোষ্ঠীকে এত ওহম রোধের সঙ্গে যুক্ত করে 21 সেকেন্ড ধরে পাঠালে কত তাপ উৎপন্ন হবে, ওটা 18 ক্যালোরি হবে। উত্তরটা ভুল দেওয়া আছে, তাহলে এটাই আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম। তো আজকে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম এবং কয়েকটা পেজ আমি আজকে করাতে পারলাম। আমার পরের ভিডিওতে থাকবে বাকি পেজগুলো, আস্তে আস্তে এগোই, কারণ অঙ্কগুলো করতে গেলে একটু সময় লাগছে, একটু সময় বেশি লাগছে। জৈব রসায়নে 2টো হয়েছিল, এখানে তো 3টে হয়ে যাবে টেস্ট পেপারটা সমাধান করতে গেলে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করি, তোমরাও করে যাও, অঙ্কগুলো খুব ভালো করে করো, আর প্রশ্নগুলো ভালো করে দেখে নিও। সূত্র যেগুলো আসছে সেগুলো রিভিশন করো। গত বছর কিন্তু কোনো সূত্র আসেনি, এবছর জুলের সূত্র, আমাদের ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র সব ইম্পর্টেন্ট, সব করতে হবে, কিছু বাদ দেওয়া যাবে না। তার জন্য সব সূত্র মুখস্থ করো, বারবার লিখে প্র্যাকটিস করো, ভালো করতে হবে, টার্গেট রেখে এগো, নিশ্চয়ই ভালো হবে। আজকে এই বলে শেষ করছি, আবার সামনের দিন পরবর্তী অংশ নিয়ে আমি ফিরে আসবো।